স্বাগতম সবাইকে জ্যান এক্সেল স্বাস্থ্য কথনের সপ্তম পর্বে। আজকে আমাদের নিয়মিত সঞ্চালক ডাক্তার রাকিবুজ্জামান অনিবার্য কারণবশত লাইভে উপস্থিত থাকতে পারছেন না। তার পরিবর্তে আজকে আপনাদের সাথে থাকব আমি ডাক্তার বনফুল রায়। অন্যান্য পর্বের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি একজন জেনারেল ফিজিশিয়ানের সাথে, যিনি আমাদের সাথে কথা বলবেন আজকে ইরিটেবল বয়েল সিনড্রোম বা বাংলা ভাষায় আমরা যাকে বলি পেটের পীড়া এই বিষয় নিয়ে। আজকে জায়ান এক্সেল স্বাস্থ্য কথনের সপ্তম পর্বে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডাক্তার মাশকুরা আক্তার পন্নী, এমবিবিএস ডিইউ, পিজিটি শিশু, ডিএমইউ আলট্রা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। হ্যালো ডাক্তার মাশকুরা আক্তার পন্নী, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আপনি ইতিমধ্যেই জেনেছেন জায়ান এক্সেল স্বাস্থ্য কথনের মাধ্যমে আমরা চেষ্টা করছি দেশের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সাধারণ পরামর্শ এবং জিজ্ঞাসার উত্তর পৌঁছে দিতে। আজকে আমরা কথা বলবো এমন একটি সাধারণ বিষয় নিয়ে যা আমাদের সমগ্র বিশ্বের সমগ্র মানুষের জন্যই খুবই কমন একটি সমস্যা, এবং সব বয়সের এবং সব স্তরের মানুষের মধ্যে এই অসুখটি বিরাজমান। মূলত এটিকে আমরা বাংলা ভাষায় যেটা বলি পেটের পীড়া বা পেট ব্যথা, অ্যাকচুয়ালি ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই ব্যাপারটি সম্পর্কে আপনি যদি সংক্ষেপে কিছু বলতেন। আচ্ছা, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, এটাকে যদি আমরা এর আবিধানিক অর্থটা বোঝার চেষ্টা করি তাহলেই আমরা বুঝতে পারবো যে জিনিসটা আসলে কি। ইরিটেবল মানে হচ্ছে অস্বস্তিকর বা বিরক্তিকর, এবং বাউল, যেটা মেডিকেলের ভাষায় আমরা বলি, এটার মানে হচ্ছে ক্ষুদ্রান্ত্র অথবা বৃহদান্ত্র, এবং সিনড্রোম হচ্ছে উপসর্গ। অর্থাৎ আমাদের দেহের ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্র যখন কোনো বিরক্তিকর বা অস্বস্তিকর অবস্থায় পড়ে তখন আমাদের শরীরে কিছু উপসর্গ দেখা যায়। সেই উপসর্গগুলোকেই আমরা মূলত ইরিটেবল বাউল সিনড্রোম বা পেটের পীড়া বলে থাকছি। আচ্ছা, এই যে ইরিটেবল বাউল সিনড্রোম বা সংক্ষেপে আমরা যেটাকে বলি আইবিএস, এটার জি, যখন হয় কোনো রোগীর, তারা কি সমস্যা বা কি কমপ্লেন নিয়ে আপনাদের কাছে আসে? জি, একজন রোগী যখন আমাদের কাছে আসেন তখন প্রথমেই যে সমস্যাটার কথা ওনারা আমাদেরকে বলেন সেটা হচ্ছে পেটে ফুলে থাকা বা পেট ফেঁপে আছে, কিংবা পেটে ব্যথা। এবং এই ব্যথাটা মূলত তলপেটের দিকে হয়, কারণ হচ্ছে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্র যে কথাটা আমি বললাম সেটা মূলত আমাদের তলপেটের দিকে থাকে। এবং এই ব্যথাটা সাধারণত ওনারা বলেন যে খাওয়ার পর বাড়ছে, এবং বাথরুম থেকে আসার পর সে ব্যথাটা কমে যাচ্ছে। আরেকটা আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস ওনারা আমাদের কমপ্লেন করেন সেটা হচ্ছে যে পাতলা পায়খানা বা ডায়রিয়া, কিংবা কোষ্ঠকাঠিন্য, কিংবা কনস্টিপেশন, কিংবা অনেক সময় দুটো একসাথে হতে পারে, যেমন কিছুদিন পাতলা পায়খানা থাকছে অথবা কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকছে। এছাড়াও ধরেন বমি বমি ভাব, দুর্বলতা, এসব সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসেন। আচ্ছা। এখন রোগীরা যে এই সমস্যাগুলো নিয়ে আসতেছেন, কিন্তু আপনারা কখন নিশ্চিত হচ্ছেন যে তাদের আইবিএস হয়েছে? আচ্ছা, আইবিএস নিশ্চিত হওয়ার জন্য আসলে আমরা রোগীর ইতিহাসটা শুনি, তো ওনার উপসর্গগুলো দেখি। এরপর আমরা এটাকে মোটামুটি বলতে পারি যে আইবিএস কিংবা ইরিটেবল বাউল সিনড্রোম। এছাড়া রোগীরা নিজেরাই এসে বলে যে উনি অনেকদিন ধরে পাতলা পায়খানায় ভুগছেন, কিংবা অনেকদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভুগছেন। অনেক সময় অনেক সচেতন রোগী এমনও থাকে যারা নিজেরাই এসে বলেন যে আমার আইবিএস হয়েছে। কিন্তু এই আচ্ছা, আইবিএসটা নিশ্চিত করার জন্য সেরকম কোনো নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা আমরা দেই না। তবে একটা আলাদা অন্য রোগ থেকে যাতে এটাকে আলাদা করতে পারি সেটার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যেমন পায়খানার কিছু পরীক্ষা থাকে, কিংবা যেমন ধরেন কোলোনোস্কোপি, যেখানে আমরা পরীক্ষা করে যদি আমরা বুঝতে পারি যে আপনার অন্ত্রটা ভালো আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার আইবিএস হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে এমন একটা রোগ যেখানে আপনার সব রিপোর্ট নর্মাল আসার পর আমরা বলতে পারি যে এই রোগটা হয়েছে আপনার। জি, আচ্ছা। তাহলে এই রোগে দেখা যাচ্ছে যে আমাদের রিপোর্ট নরমাল আসতেছে, কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুরু করা লাগতেছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। তাই নয় কি? জি, জি, জি। আচ্ছা। তাহলে এই রোগে আসলে কারা বেশি আক্রান্ত হচ্ছে বা কাদের এই রোগটা বেশি হচ্ছে? নরমালি সাধারণত লেট টিনস যারা, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 20 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, ছেলে মেয়ে উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে। তবে মহিলাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হতে দেখা যায়।
আচ্ছা। মানে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। অবশ্য জি, আপনার কথা অনুসারে আমরা যেটা জরিপ ধরি, নাটোরে যে জরিপ করা হয়েছিল কিছুদিন আগে, সেখানে ১০০ জন পেশেন্টের মধ্যে পুরুষ পেশেন্টে পাওয়া গেছে মাত্র ২০.৬% এবং মহিলা রোগীদের ২৭.৭% রোগী পাওয়া গেছে আইবিএস এর। তাহলে তো দেখা যাচ্ছে আসলে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তাই জি, নয় কি? মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আসলে কেন এটা বেশি হচ্ছে? আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার কারণের আগে আমি একটু নরমাল জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে আমাদের শরীরে ১ম এ যে আমরা খাবারটা খাই সেটা হচ্ছে আমরা মুখ দিয়ে যাওয়ার পর সেটা পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে সেটা অন্ত্রে যায়, বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রে। এবং ক্ষুদ্রান্তে এবং বৃহদান্ত্রে যাওয়ার পর সেখানে কিছু সেল বা কোষ থাকে এবং সেগুলো ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের শরীরে খাবারগুলো এটা মলাশয়ে যেয়ে জমা হয়। এখন এই যে সংকোচন প্রসারণের প্রক্রিয়াটা এটা যদি বেড়ে যায় তখন আমরা তাকে বলি তার ডায়রিয়া হয়েছে বা তার পাতলা পায়খানা হয়েছে এবং যদি কমে যায় সেক্ষেত্রে আমরা বলি তার কোষ্ঠকাঠিন্য হয়েছে কিংবা তার কনস্টিপেশন হয়েছে। এখন মহিলাদের ক্ষেত্রে দুটো হরমোন নিঃসৃত হয় যেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। শরীরে যদি এই দুটো হরমোনের লেভেল বেড়ে যায় সেক্ষেত্রে তখন এই যে চলাচলের যে প্রক্রিয়াটা, সংকোচন প্রসারণের যে প্রক্রিয়াটা এটা অনেক ধীরে হয়, অনেক কমে যায়। তাই তখন মহিলাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ডিপেন্ডেন্ট যে আইবিএস, মানে যে আইবিএস এ কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেই আইবিএসটা বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা। এখন এই যে আইবিএস হচ্ছে মূলত আসলে আমাদের যে খাবার খেলে সেটা ডাইজেশন বা অ্যাবজর্পশন এটা হয় হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এবং জি, সমস্যাটা আইবিএস এর ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনাল সমস্যা আপনি যেটা বললেন। তাহলে কি খাবার দাবারের সাথে এর কোনো সম্পর্ক আছে? জি, অবশ্যই খাবার-দাবারের সাথে অবশ্যই সম্পর্ক আছে। আইবিএস এর সেরকম কোনো কারণ আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি। তবে কিছু ফ্যাক্টর এটার উপর ডিপেন্ড করে। তার মধ্যে খাবার-দাবার সবার আগে। ধরেন যে কোনো খাবারে অ্যালার্জি থাকে। সে খাবারটা খেলে তার পাতলা পায়খানা হচ্ছে কিংবা তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তখন সেই খাবারটা আমরা এভয়েড করতে বলি। যে সে খাবারটা খেলে তার আইবিএস হচ্ছে। কিংবা অনেক সময় অনেক খাবার আছে যেগুলো হচ্ছে দেরিতে হজম হয়। যেমন আঁশ জাতীয় খাবার, শাক কিংবা অনেকের ল্যাকটোজেন ইনটলারেন্স বা দুধ জাতীয় খাবারের সমস্যা থাকে। সেক্ষেত্রে ওই খাবারগুলো খেলে তখন আইবিএস বাড়ার চান্স থাকে। আচ্ছা। তাহলে একজন এখানে আমাদের একজন ভিউয়ার সে প্রশ্ন করেছে ফাইজা কামাল যে কি খাওয়া নিয়ে সাবধানে থাকলে এই রোগ থেকে ভালো থাকা যায়? তাহলে আপনি যেটা বললেন যে দুধ বা শাক জাতীয় খাবার এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। তাই নাকি? দুধ থেকে সবাই দূরে থাকবে না। মানে যাদের অনেকের আছে এতে সমস্যা হয়। মেইনলি হচ্ছে আমাদের দূরে থাকার যদি কথা বলতে হয়, তাহলে আঁশ জাতীয় খাবার মানে যে খাবারগুলো একটু দেরিতে হজম হয়, যাদের আইবিএস আছে তারা সেগুলো একটু এভয়েড করবেন। এবং রিচ ফুড, ফাস্ট ফুড মানে যেই খাবারগুলো খেলে গ্যাস্ট্রিক বাড়ে সেই খাবারগুলোও আমরা অনেক সময় এভয়েড করতে বলি। আচ্ছা। এছাড়া আমাদের আরেকজন ভিউয়ার উনি প্রশ্ন করেছে যে উনি এন্ডোস্কোপি করেছে, কলোনোস্কোপি করেছে এবং করার পরে সে একজন চিকিৎসাধীন রয়েছে একজন ডাক্তারের এগেইনস্টে। তো সে তার মানে প্রেসক্রাইব করা ওষুধও খেয়েছে। কিন্তু কয়েকদিন সে ভালো থাকে আবার সে অসুস্থ হয়ে পড়ে। তো এক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? বা তার এক্ষেত্রে ম্যানেজমেন্ট কেমন হবে? জি, তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ১ম এই তাকে আশ্বস্ত করতে হবে যে এই রোগটা আসলে কখনোই কিওর হয় না। এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখা যায় শুধুমাত্র। ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ যেই রোগগুলো আমরা ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখি, এই রোগটা নিয়ন্ত্রণে রাখা যায়। মানে কিছু ওষুধ, কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ এবং কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা শুধু এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আচ্ছা, শুধুমাত্র মানে ডিসিপ্লিনের মাধ্যমে আমরা কিছুটা এটা কন্ট্রোল করতে পারি। কিন্তু জি, নির্দিষ্ট কোনো ওষুধের মাধ্যমে বা কোনো এমনকি সার্জিক্যাল মেথডের মাধ্যমে আসলে এটা কন্ট্রোল করা সম্ভব নয়। না এটা পুরোপুরি কিওর করা সম্ভব নয়। আচ্ছা। আর আপনি তখন বলতেছিলেন যে আসলে মানসিক অবস্থার সাথে মনে হয় এটার একটু সম্পর্ক আছে। তাহলে কি আইবিএস কি মানসিক যে অবস্থা আমাদের বা অ্যাংজাইটি বা আমাদের যে কাজের চাপ, যে স্ট্রেস থাকে এটার সাথে কোনো সম্পর্ক আছে? জি, অবশ্যই। আইবিএসকে আমরা সাধারণত মনোদৈহিক রোগ বলে থাকি। মানে এটা মনের রোগ প্লাস হচ্ছে দেহের রোগ বা ব্রেইন গাট ডিজিজ বলি আমরা মেডিকেলের ভাষায়। মানে রোগটা পেটের হলেও সেটা আসলে নির্ভর করে আমাদের অনেকাংশে মানসিক অবস্থার উপর। মানে আমাদের ব্রেইন যখন রিল্যাক্স থাকে না, এনজাইটি থাকে, স্ট্রেস থাকে, টেনশন থাকে, আমরা দুশ্চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে আইবিএসটা বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা। এছাড়া যখন যদি আমাদের কোনো কারণে ঘুম কম হয় বা যাদের ঘুমের সমস্যা আছে তাদের এর সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন একটা মানুষের রাতে ঘুম হচ্ছে না,
কিংবা তারা হচ্ছে ঘুম কম হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় দিনের কাজগুলো তাদের ঠিক মতো করতে পারছে না, ব্রেনের উপর এক্সট্রা একটা চাপ পড়তেছে তাদের। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তখন তার স্ট্রেসটা বাড়ে। সে দিনের কাজগুলো ঠিকভাবে করতে না পারলে অনেক সময় ডিপ্রেস থাকে, তার টেনশন হয় বেশি। তো সেক্ষেত্রে আইবিএস হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, এখন কারো যখন আইবিএস হয় বা আপনারা সেটা নিশ্চিত হতে পারেন যে তার হিস্ট্রি শুনে, তখন জি। তাকে আপনারা কিভাবে ম্যানেজ করেন বা কি চিকিৎসা দেন? আচ্ছা, একজন রোগী যখন আসেন তখন আমরা তাকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে একটা অ্যাংজাইটি ফ্রি বা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার জন্য। যেহেতু এই রোগটা অধিকাংশই মানসিক অবস্থার উপর নির্ভরশীল, এজন্য আমরা তাকে বলি যে আপনি যতদূর পারেন আপনি মানসিক চাপ থেকে দূরে থাকবেন। এর জন্য দরকার হলে আচ্ছা, আপনি মেডিটেশন করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। এছাড়াও আরো আরো পরামর্শ দেই আমরা, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো খাবারে যদি অ্যালার্জি থাকে সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এবং মেইনলি যদি আমরা বলতে চাই, এই খাবার মানে এই রোগের ক্ষেত্রে কোনো মেডিকেশন কিংবা ওষুধের কোনো প্রভাব নেই, সেরকম কোনো প্রভাব নেই। আচ্ছা, দেখা যাচ্ছে যে কোনো রোগী আসলো, আসার পরে হচ্ছে উনি ডায়রিয়া নিয়ে আসলো, আমরা ওনাকে অ্যান্টিডায়রিয়াল এজেন্ট দিচ্ছি। কিংবা উনি কোষ্ঠকাঠিন্য নিয়ে আসলো, সেক্ষেত্রে আমরা ল্যাক্সেটিভ বা এ জাতীয় ওষুধ দিয়ে কোষ্ঠকাঠিন্যটা রিলিফ করার চেষ্টা করছি। কিন্তু মানে পুরোপুরি কিওর করা আসলে সম্ভব হয় না। আচ্ছা। জি, তাহলে এটা আসলে পুরোপুরি কিওর করা কখনোই সম্ভব না। আমাদের জি, লাইফস্টাইল মডিফিকেশন বা আমাদের ডিসিপ্লিনের মধ্যে আসলে তাহলে কিছুটা কন্ট্রোল করা সম্ভব। জি, আচ্ছা। বর্তমানে আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষই এখনো পেটের পীড়া বা এই যে বলতেছিলাম আইবিএস এই রোগের জন্য ডাক্তারের কাছে কোনো পরামর্শ না নিয়েই ফার্মেসি থেকে বা যেকোনো ভাবে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে এবং গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া অন্যান্য সাধারণ ওষুধও খাচ্ছে। তো এ থেকে দেখা যাচ্ছে যে তাদের অন্যান্য আরো অসুখ হচ্ছে। তাই তো? জি, আচ্ছা, এখন আসলে এ ধরনের ক্ষেত্রে মেডিসিন গ্রহণ না করে আমার মনে হয় যে আপনার কথা অনুসারে যেটা মনে হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাদের অবশ্যই। এবং আর সেই ক্ষেত্রে তাৎক্ষণিক ডাক্তার যে কনসালটেশনের জন্য জায়ানেক্স হেলথ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই ধরনের টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে। আশা করি তারা তাদের এই সেবা সামনে বেগবান রাখবে এবং এতে অনেক রোগীরই উপকার হবে। আচ্ছা, আমাদের একটা ভিউয়ার থেকে একজন কোশ্চেন করেছিল। এটা আসলে উত্তর আমরা দিয়ে ফেলেছি। আ প্রজ্জ্বলিতা ইসলাম যে, "কি, কি খাবার খেলে এই প্রবলেমটা হয়?" আসলে এটা মনে বলছে অলরেডি ম্যাডাম যে, কোন নির্দিষ্ট খাবার খেলে প্রবলেম হয় তা না। এটা আসলে যার যেটাতে সমস্যা, তাই নাকি? বা জি, অনেকের দুধে প্রবলেম হতে পারে বা আঁশযুক্ত খাবার বা শাকে প্রবলেম হতে পারে। এটাই তো। জি। এবং যেসব খাবার খেলে গ্যাস্ট্রিক বাড়ে সে খাবারগুলোও আমরা এভয়েড বা করতে অ্যালার্জি বলি। থাকে সেটাও আমরা পরিহার জি, করতে পারি। জি, জি। আচ্ছা, এখন আইবিএস যখন হয় সেটা কি আমরা পুরোপুরি ঠিক হয় না নিয়ন্ত্রণে রাখা যায় শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে? না, আইবিএসটাকে এতক্ষণ যা বললাম যে আইবিএসটাকে কখনোই পুরোপুরি কিওর করা যায় না। এটাকে শুধুমাত্র সামান্য কিছু ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং হচ্ছে খাদ্যাভ্যাস চেঞ্জের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি শুধু। আচ্ছা, তাহলে এটা নিয়ন্ত্রণে রাখতে আপনারা রোগীদের কি ধরনের পরামর্শ দেন? রোগীদের মানসিক অবস্থার থেকে আমরা জোর দেই এক্ষেত্রে। কারণ এই রোগটা মানসিক অবস্থার উপর নির্ভর করছে। মানসিক অবস্থাটা ইমপ্রুভ করার জন্য আমরা সেক্ষেত্রে মেডিটেশন করতে বলি, এক্সারসাইজ করতে বলি এবং যেসব খাবারগুলাতে তার সমস্যা হচ্ছে সেই খাবারগুলাকে এভয়েড করতে বলি। আচ্ছা, তাহলে এই রোগ আসলে ঝুঁকিপূর্ণ রোগ কারা? যার মানে কাদের এই ঝুঁকিটা বেশি এই রোগের ক্ষেত্রে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। য আমাদের এই বর্তমান যুগে সবাই আমরা কম বেশি চাপের মধ্যে থাকি। সেটা হতে পারে মানসিক চাপ, হতে পারে কাজের চাপ, যেকোনো ধরনের চাপের মধ্যে থাকি। আর এই রোগটা চাপের জন্যই বেশি হচ্ছে। যে মানসিক চাপ কিংবা মানসিক অবস্থার উপর বেশি হচ্ছে। তাই বলা যায় আমরা কেউই এর ঝুঁকির বাইরে নয়। সবারই এই ঝুঁকির মধ্যে রয়েছে। যে কারো এ রোগটা হতে পারে। আচ্ছা। আমাদের যে প্রজ্জ্বলিত ইসলাম উনি আরেকটি প্রশ্ন করেছে যে, আইবিএস কি আসলে কোনো জেনেটিক সমস্যা? তা সে বলেছে যে তার দাদা এবং বাবা ২ জনেরই এই সমস্যা আছে এবং ফ্যামিলিতে অনেকেরই আছে। এখন এটা কি তার হওয়ার কোনো চান্স আছে? বা এটা কি হতে পারে? আইবিএস আইবিএসটা আসলে মূলত এটা কোনো মানে এ এটা একটা উপসর্গ। ঠিক আছে? আমরা আগেই বলেছি যে এটার নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কিছু উপসর্গের সমষ্টি। সেক্ষেত্রে এটা ফ্যামিলিতে মানে জেনেটিক্যালি এর কোনো ইফেক্ট নেই। মানে ফ্যামিলিতে থাকলেই যে আপনার হবে এরকম কিছু বলা যাচ্ছে না। মানে তাহলে এটা কোনো ফ্যামিলিতে রান করে না। মানে ফ্যামিলি হিস্ট্রি এখানে গুরুত্বপূর্ণ না। না। আচ্ছা। আর সেক্ষেত এছাড়া যে ধরেন এটা কি কোনো কমিউনিকেবল ডিজিজ মধ্যে পড়ে? যে একজন থেকে আরেকজনের কাছে যায়?
না, এরকম কোনো কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটা ছড়াতে পারে কিংবা কখনো মহামারী আকারে যাবে, এরকম কখনো কিছু যায়নি। আচ্ছা। আচ্ছা, এছাড়া ধরেন কারো আইবিএস হলো, তার সেরকম কোনো চিকিৎসা সে করতে পারল না, বা আমি যেটা জি। বললাম বাংলাদেশের প্রেক্ষাপটে সে মানে গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্যান্য যে কোনো ওষুধ খেয়ে সে নিজেকে কন্ট্রোলে রাখতেছিল, বা এতে দেখা যাচ্ছিল তার একটা লং টার্ম একটা সমস্যা হচ্ছিল বা কোনো একটা কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। এখন এইরকম কমপ্লিকেশন যখন ডেভেলপ করে, তাহলে কি কিরকম কমপ্লিকেশন হতে পারে? আচ্ছা, একজন রোগী যখন অনেকদিন ধরে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তখন তার মানে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে তার কোনো কঠিন রোগ হবে কিনা কিংবা ক্যান্সার জাতীয় কোনো কিছু হওয়ার চান্স আছে কিনা। সেক্ষেত্রে আমাদের রোগীকে প্রথমেই আশ্বস্ত করতে হবে যে আপনার ক্যান্সার জাতীয় কিংবা বড় ধরনের কোনো জটিলতা হওয়ার কোনো চান্স নেই। কারণ এখন পর্যন্ত আইবিএস এর সেরকম কোনো জটিলতা দেখা যায়নি। তবে কিছু সামাজিক সমস্যা হতে পারে। যেমন ধরুন আপনি কোনো কাজে গিয়েছেন কিংবা কোনো ইম্পোর্টেন্ট কাজ, কোনো অ্যাপয়েন্টমেন্টে গিয়েছেন, তখন বারবার ওয়াশরুমে যাওয়া সেটা একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে পারে। আবার দেখা যায় যে আমরা এই যে ফুড অ্যালার্জির জন্য যে খাবারগুলাকে এভয়েড করতে বলছি, সেই খাবারগুলো এভয়েড করতে, করতে দেখা যায় যে অনেক সময় খাবারগুলোতে অনীহা চলে আসে। তখন এই খাবারগুলো আর আপনি খেতে পারছেন না। দেখা যাচ্ছে কোনো দাওয়াতে গেলে আপনি তখন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার আরেকটা যে আমরা কথা বলেছি যেমন পুষ্টিকর খাবারগুলা, যেমন এই যে বললাম যে দুধের সমস্যা থাকে। যদি দুধের সমস্যা থাকে তখন আমরা দুধটাকে এভয়েড করতে বলছি। কিন্তু দুধ একটা পুষ্টিকর খাদ্য। সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু অনেক পুষ্টিগুণ থেকে উনি বাদ পড়ছে। সেক্ষেত্রে পুষ্টিজনিত রোগ, রক্তশূন্যতা কিংবা ওজন কমে যাওয়া এ ধরনের সমস্যা হতে পারে। তেমন কোনো জটিল কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। আচ্ছা। মানে এখানে সামাজিক অবস্থাটাই হেয় হচ্ছে। এটাই মনে হয় বোঝা যাচ্ছে। আমরা একটা মুভির কথা বলতে পারি। এই ২০১৫ তে 'পিকু' নামে একটা মুভি বের হয়েছিল বলিউডে, সিনেমা ইন্ডাস্ট্রিতে। ওখানে জি, ভাস্কর নামে একটা চরিত্র ছিল, যেখানে অমিতাভ বচ্চনকে দেখা যায় যে গাড়ির উপরে সে একটা চেয়ার, যেখানে টয়লেট করা যায় ওই চেয়ারটা নিয়ে সে ঘুরতেছে। তো এখানে তো এটা দেখেই বোঝা যায় যে আমাদের সামাজিক অবস্থা কতটা হেয় হয় এখানে। তাই না? জি, জি অবশ্যই। আচ্ছা। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে আইবিএস এর ক্ষেত্রে আপনি বললেন যে এক্সারসাইজ করা যেতে পারে। তো এক্সারসাইজ এর এখানে কি ভূমিকা? আচ্ছা, এক্সারসাইজ এর এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমরা যখন এক্সারসাইজ করি তখন হচ্ছে আমাদের চারপাশের যে দুশ্চিন্তা কিংবা কাজের চাপ কিংবা আ যেকোনো ধরনের আমাদের যে দুশ্চিন্তা থাকে সেটা থেকে আমরা দূরে থাকি। এবং কিংবা মেডিটেশন করা যেতে পারে। সেক্ষেত্রে মেডিটেশন যখন আমরা করি আমাদের ব্রেইনটা অনেকাংশে রিল্যাক্স থাকে। তখন দেখা যায় যে আইবিএস হওয়ার চান্সটা কমে যায়। কিংবা ধরেন আপনি কোনো কাজ করছেন, সে কাজের প্রতি অতিরিক্ত যখন মনোযোগ থাকে, আপনি যখন বিজি থাকেন, তখন এই কাজটা যদি আপনি ভালোবেসে থাকেন, সেই কাজটা করলে আপনার আইবিএস হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা, তার মানে এক্ষেত্রে বলা যায় যে আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। জি, জি। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ। যদি এরকম মাইন্ডটাকে ডাইভার্টই করি, তাহলে কি আমাদের মানসিক ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন হতে পারে এই রোগের ক্ষেত্রে? আচ্ছা, ১ম এ যখন একজন রোগী আসেন, তখন হচ্ছে আমরা উনার ইতিহাসটা শুনে, তখনই আমরা হচ্ছে উনার সাথে কথা বলি যে উনার কোনো মানসিক সমস্যা আছে কিনা। তখনই উনি অনেক কিছু আমাদের সাথে শেয়ার করে ফেলেন। যেমন উনি কিভাবে লাইফ লিড করছেন, উনার কোনো অশান্তির কারণ আছে কিনা, উনার কোনো দুশ্চিন্তা করছেন কিনা, সেটা অনেকাংশেই উনি আমাদের সাথে শেয়ার করেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তখন যদি আমাদের উনার কথা শুনে মনে হয় যে উনার একজন আমাদের চিকিৎসার পাশাপাশি একজন মানসিক ডাক্তার দেখানো দরকার, তখন আমরা উনাকে সাজেস্ট করতে পারি যে আপনি একজন মানসিক ডাক্তারের পরামর্শ নিবেন। আচ্ছা। মানে মানসিক ডাক্তার দেখানো আসলে উচিত এখানে। মানে হলে ভালো হয়। জি, তাই হলে নাকি? ভালো হয়। আচ্ছা। আসলে আমাদের বাংলাদেশীদের বা বাঙালি বলি, মানে শুধুমাত্র বাংলাদেশী না, বাঙালি যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথাও বলি, আমাদের একটা খাবার প্র্যাকটিস আছে যে আমরা অতিরিক্ত তেল, মসলা, ঝাল এগুলো ইউজ করি। তো এগুলোর জি, জন্য কি কোনো সমস্যা হতে পারে আইবিএস এ? বা এগুলো যারা এটা প্র্যাকটিস করে, তেল, মসলা, ঝাল বেশি খায়, তাদের কি আইবিএস বেশি হতে পারে? জি, তাদের ক্ষেত্রে আইবিএস হওয়ার বেশি মানে আইবিএস বেশি হওয়ার চান্স থাকে। কারণ দেখা গেছে তেল বা মসলা জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিক বাড়ছে। সেক্ষেত্রে একটা আইবিএস হওয়ার চান্সও বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মূলত এখানে আসলে আপনি যেটা বলতেছেন যে এটা বারবার, যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং আমাদের যে খাবার, এটাই আমাদের চেঞ্জ করা উচিত। মানে এটার মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারি। জি। আচ্ছা।
এছাড়া আমাদের মানে পরিবারে যখন কারোর আইবিএস হয় তখন দেখা যায় যে অনেক একজনের দেখে সে আবার সাইকোলজিক্যালি উইক হয়ে যায়, অনেক সময় তারও হয়। তো এইরকম হলে তখন আপনারা কিভাবে ম্যানেজ করেন বা তাকে কিভাবে সাজেস্ট করেন? বা এটা আমি আরেকভাবে বলতে পারি, যখন দেখা যায় যে অনেকের পরীক্ষার আগের দিন বা কোনো সামনে একটা ভাইবা আছে, তখন তারা একটু বেশি টেনশনে থাকে, তখন তার এরকম একটু অ্যাবনর্মাল বা ইরিটেবল বাউল হচ্ছে, তখন আপনারা তাকে কি সাজেস্ট হ্যাঁ, করেন? হ্যাঁ, যেমন আমি আগেই বলেছি যে এই রোগটা অনেকটা মানসিক অবস্থার উপর নির্ভর করে। যেমন অনেক ক্ষেত্রে আমরা বলেছি কিংবা দেখেছি যে পরীক্ষা, কিছুক্ষণ পর পরীক্ষা, সে বারবার ওয়াশরুমে যাচ্ছে। তো এটা কিন্তু সবচেয়ে কমন যে পরীক্ষার মানে তখন পরীক্ষার টেনশনটা বেশি কাজ করে মাথায়। পরীক্ষার চাপটা, তার মানসিক চাপটা বেশি থাকে। এজন্যই আসলে আ মানে ইরিটেবল বাউল সিনড্রোম যেটা সেটা বেশি হয়। আবার সাইকোলজি যেটা বললেন, যেহেতু এটা মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ করছে, তখন দেখা যায় যে আরো একজন হয়েছে, ওটার চাপটা উনিও নিচ্ছেন এবং হচ্ছে উনারও আইবিএস হয়ে যাচ্ছে। আচ্ছা। এখন এক্ষেত্রে যখন আমরা মানে রুগী আসতেছে আপনাদের কাছে, আপনারা যে জি। টেস্ট দিচ্ছেন মানে বেসলাইন টেস্ট গুলো, সেগুলো যদি একটু আমাদের জানাতেন। আমরা কি কি মানে টেস্ট দিতে পারি বা রোগীরা কি কি টেস্ট করে আপনাদের কাছে আসতে পারে প্রথম আচ্ছা, অবস্থায়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে আমরা আগেই বলেছি যে আইবিএস এর জন্য আমাদের কোনো নির্দিষ্ট তেমন কোনো পরীক্ষা-নিরীক্ষা নেই। কিছু পরীক্ষা-নিরীক্ষা দেই, যেমন পায়খানার পরীক্ষা করতে দেই কিংবা কোলোনোস্কোপি করতে দেই, অনেক ক্ষেত্রে এন্টেরোস্কোপি করতে দেই কিংবা এন্ডোস্কোপি করতে দেই। কিন্তু যে পরীক্ষাই করতে দেই, সেই রিপোর্টটা হচ্ছে আমরা দেখি শুধুমাত্র অন্য রোগ থেকে আলাদা করার জন্য। মানে এটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। মানে আমরা রোগটা ডায়াগনোসিস করার জন্য পরীক্ষা-নিরীক্ষা দিচ্ছি না। এটা অন্য রোগ হয়েছে কিনা সেটা থেকে আলাদা করার জন্য আমরা এই পরীক্ষা-নিরীক্ষাগুলো দিয়ে থাকি। তখন এই রিপোর্টগুলো যদি নরমাল আসে, সেক্ষেত্রে আমরা বলি যে তার আইবিএস হয়েছে কিংবা উনি আইবিএস এ ভুগছেন। আচ্ছা। জি। তাহলে আমরা মূলত এখানে রক্ত পরীক্ষা বা মল পরীক্ষা বা ধরেন পেটের এক্স-রে, যেটা অ্যাবডোমিনাল এক্স-রে করে, এরপরে জি। বা বেরিয়াম এনেমা, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলো কি সবই করা প্রয়োজন নাকি শুধুমাত্র প্রথম অবস্থায় রক্ত আর মল এক্স-রে করে আসলেই হবে? না, ১ম অবস্থায় আমরা কম পরীক্ষাই দেই। এরপর যদি দেখি যে উনি সুস্থ হচ্ছেন না এবং উনার আরো কিছু সিম্পটম যদি দেখা যায় সাথে, যেমন পাতলা পায়খানার ক্ষেত্রে বলতে পারি যে আইবিএস এ কখনোই রক্ত যাবে না। যদি দেখি যে উনার পাতলা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা অন্যান্য পরীক্ষাগুলোও করতে দিব। যাতে তাকে আচ্ছা। অন্য রোগ থেকে আলাদা করা যায়। তাহলে আইবিএস তে তাহলে কখনোই রক্ত যাবে না। মানে রক্ত যখন যাবে তাহলে আমরা চিন্তা করতেছি সেটা তাহলে আইবিএস না, অন্য কোনো ডিজিজ। না, হ্যাঁ, সেটা অন্য আচ্ছা, কোনো ডিজিজ। আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আপনার উত্তরের জন্য। আসলে মূলত আমাদের এখন বাংলাদেশে এই রোগটা খুবই মানে শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের সারা পৃথিবীর জন্যই রোগটা খুবই কমন হয়ে গেছে এবং পাশ্চাত্যের দেশে দেখা যায় যে প্রতি ১০ জনে ১ জনের এই রোগ থাকে। তো এক্ষেত্রে আমাদের আসলে উম কি বলবো এটা, যে আমাদের হেলথ, যে লাইফস্টাইল মডিফিকেশন, এটাই বেশি করা উচিত এবং আমাদের খাবারের যে নিয়ম কানুন মেনে চলা, সেটাই করা উচিত বেশি বলে মনে করি। তাই নয় কি? জি। আমাদের বেশি, বেশি হেলথি ফুড খেতে হবে এবং হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ মানে হচ্ছে আমাদের চাপটা কম নিতে হবে। মানে কাজের মানে চাপ, মানসিক চাপ, মানুষের একজন আরেকজনের সাথে সম্পর্ক, যেমন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই জিনিসগুলো আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। সব মিলিয়ে হচ্ছে যদি সবকিছু ইমপ্রুভ করা যায়, সেক্ষেত্রে আমরা আইবিএস টাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। বা আমাদের যে কাজটা করতে ভালো লাগে, আপনি যেটা বললেন যে যেটা করতে জি। তার ভালো লাগতেছে, মানে বা মেডিটেশন যদি করতে তার ভালো লাগে, মানে মাইন্ডটাকে ডাইভার্ট করা যায়, এই কাজটা সে বেশি করবে। জি, ব্রেইনটাকে রিল্যাক্স করার জন্য উনি মেডিটেশন করতে পারেন। আচ্ছা। আর যদি তার মনে হয় যে এক্ষেত্রে তার আম মানসিক ডাক্তারকে দেখানো প্রয়োজন, তাহলে সেটাও সে সাজেস্ট মানে কনসাল্ট করতে পারে। হ্যাঁ, এটা তারপর আমরা হচ্ছে উনার হিস্ট্রি শুনে সবকিছু শুনে আমাদের যদি মনে হয় যে না, উনার এই চিকিৎসা দিয়ে মানে আমাদের চিকিৎসার পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্ট দরকার, মানসিক ডাক্তার দরকার, উনার কাউন্সেলিং দরকার কিংবা কিছু অন্য ওষুধ দরকার, সেক্ষেত্রে তখন আমরা মানসিক ডাক্তার দেখাতে বলি কিংবা কাউন্সেলিং নিতে বলি তখন। আচ্ছা, এইরকম যখন হচ্ছে বারবার সমস্যা, এই যে আমরা যারা ইয়ে খাচ্ছে, মানে গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্যান্য ওষুধ খাচ্ছে, এর থেকে কি তাদের কোনো সমস্যা হতে পারে? দীর্ঘমেয়াদী সমস্যা? সমস্যা তো হতেই পারে। তা কি সমস্যা হতে পারে সাধারণত?
মানে গ্যাস্ট্রিকের সাথে হচ্ছে এই জিনিসটাকে টোটাল আমরা আলাদা করে ফেলি, কারণ গ্যাস্ট্রিক হচ্ছে আমাদের পেটের উপরিভাগের একটা রোগ, আর আইবিএস হচ্ছে আমাদের পেটের নিচের ভাগের একটা রোগ, অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের রোগ। সেক্ষেত্রে গ্যাস্ট্রিক থেকে আমরা এই জিনিসটাকে টোটালি আলাদা করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে মানে আপনি বলতেছেন মানে আপার ইন্টেস্টাইন বা আপার অ্যাবডোমেন আর লোয়ার অ্যাবডোমেনের যেটা, মানে এটা মেইনলি আপার অ্যাবডোমেনের ডিজিজ নয়, লোয়ার অ্যাবডোমেনের ডিজিজ বা তল পেটে জি, যেটা ব্যথাটা হয় এটাই। জি। ধন্যবাদ ডাক্তার মাশকুরা আক্তার পন্নী আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে আপনার মাধ্যমে আমরা আইবিএস এবং পেটের পীড়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। আশা করি আপনার মাধ্যমে দর্শকরাও কিছু জানতে পারলো। আশা করছি দর্শকদের এই তথ্যগুলো অনেক বেশি কাজে লাগবে। জায়ানেক্স হেলথ আশা করছে বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ স্বাস্থ্যসেবা পাবে নিশ্চিতভাবে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ এবং ধন্যবাদ আবারও ডাক্তার মাশকুরা আক্তার পন্নী আপনাকে। জি, ধন্যবাদ সবাই ডক্টর ভালো, বনফুলকে, এবং ধন্যবাদ জায়ানেক্স হেলথকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। সবাই ভালো থাকবেন।